আসসালামু আলাইকুম। একটি বাস্তব খুনের মামলার ঘটনা দিয়ে আজকে আমরা শুরু করব। আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের যে কোনো একটি জেলাতে একটি খুনের ঘটনা ঘটেছিল। তো খুনের ঘটনাটা কিভাবে শুরু হলো সেটা নিয়ে আমরা একটু শুরু করি। ২ ভাই-বোন, ১ ভাই ১ বোন। বোনের বিয়ে হয়ে যায়। ভাইটা হচ্ছে ছোট। কতটা ছোট সেটা হচ্ছে সে স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে। কিন্তু সেটা একটা প্রাইভেট প্রাইমারি স্কুল ছিল। কেজি স্কুল যেটাকে আমরা বলি। এখন তার যে বড় বোন, তার বড় বোনের হাসব্যান্ড ছিল সম্পদলোভী। তাদের অনেক সম্পত্তি ছিল এবং তার মাথায় এই ভূতটা চেপেছিল যে এই ছেলেটা যদি না থাকে তাহলে পুরো প্রপার্টির মালিক হবে তার ওয়াইফ এবং সে সূত্রে সে নিজে। তার মাথায় এই ফন্দিটা এসেছিল যে এই ছেলেটাকে যদি কোনোভাবে মেরে ফেলা পসিবল হয় সেই ক্ষেত্রে আমি পুরো প্রপার্টিটা মালিকানা অর্জন করতে পারবো। তো সে প্ল্যান করলো যে এই ছেলেটাকে আমি একসময় স্কুল থেকে নিয়ে যাব, নিয়ে তাকে একসময় মেরে ফেলবো। এখন এই কাজটা করার জন্য সে কি করলো, তার ওই এলাকাতেই যে জায়গায় স্কুল তার পাশেই তার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। সে ওইখানে বসেছিল একটা লোককে, যে কিনা এই খুনের সাথে কোনোভাবে তার কোনো সম্পর্ক নেই। তাকে জাস্ট ডেকে বলল যে এই যে পাশে যে স্কুলটা আছে এখানে আমার শালা পড়ে, তুই আমার এই যে সাইকেলটা আছে সাইকেলটা নিয়ে ওকে নিয়ে আমার দোকানে চলে আয়। তো ওই লোকটা বলল ওকে ঠিক আছে, পাশে তো স্কুলে পড়ে, আমি তো নিয়ে আসতে পারি বাচ্চাকে। সে গেল, ওই বাচ্চাটাকে স্কুল থেকে রিসিভ করলো, করে আবার এই ভদ্রলোকের দোকানে দিয়ে গেল। এই ভদ্রলোক তখন এই বাচ্চাটাকে, তার বাচ্চা তো চিনে, তার নিজের দুলাভাইকে চিনে না, চিনে। সে তার দুলাভাইয়ের সাথে দোকানে মজা করতেছিল। একটা সময়ের পর দুলাভাই তাকে গাড়িতে করে অন্য আরেকটা জেলাতে নিয়ে যায়। নিজ জেলাতে আর রাখে না, অন্য একটা জেলাতে নিয়ে যায়। বলতেছিল যে ওইখানে তাদের দাওয়াতের কথা বলে বা কোনো একটা উসিলা দেখিয়ে তাকে বাচ্চাটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে প্রথমে তার শ্বশুরের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। একটা বিশাল অ্যামাউন্টের মুক্তিপণ দাবি করে। কিন্তু তার শ্বশুর এত টাকা ক্যাশ তার কাছে ছিল না, সেই মুক্তিপণটা দিতে পারেনি। এবং একটা সময়ের পরে এই বাচ্চাটাও বুঝে ফেলতেছে যে তার দুলাভাই তাকে কেন এখানে আনছে। সে ভাবছিল যে বাচ্চাটাকে না বুঝতে দিয়ে টাকাটা আদায় করে বাচ্চাটাকে আবার বাসায় ফেরত দিবে। কিন্তু যখন বাচ্চাটা বুঝে ফেলছে যে আমার দুলাভাই আমাকে কেন আনছে এখানে, তখন বাচ্চা যখন ওই অনুসারে কিছু কথাবার্তা বলা শুরু করে, তখন এই লোক বুঝতে পারছে যে একে বাসায় যদি আমি এখন ফেরত দিই তাহলে আমার যে প্ল্যান ছিল এই প্ল্যানটা বাসায় জেনে যাবে। তখন এই বাচ্চাটাকে সে শ্বাসরোধ করে মেরে ফেলে। মেরে ওই একটা জায়গার মধ্যে নির্দিষ্ট একটা নির্জন এরিয়াতে তাকে মাটি চাপা দিয়ে চলে আসে। তো এইভাবেই তখন সে বাসায় এসে অভিনয় করে যে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গাতে খুঁজতেছে। কিন্তু একটা সময়ের পরে খুঁজতে খুঁজতে দেখা গেল যে, মানে তদন্ত করতে করতে দেখলো যে বাচ্চাটা যে স্কুল থেকে মিসিং, স্কুলের তখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করা হলো যে বাচ্চাটাকে কে রিসিভ করছে। তখন দেখা গেল ওই যে দোকান থেকে যে উনি একটা ছেলেকে পাঠাইছিল, যে ছেলেটা গিয়ে একটা সাইকেলে করে ওই ছেলেটাকে রিসিভ করে আনছিল, তখন ওই ছেলেটাকে ধরা হয়। ধরার পরে ওই ছেলেটা বলল যে আমি কিছুই জানতাম না, আমাকে জাস্ট ওই ভাই বলল যে আমার শালাকে এখান থেকে নিয়ে আসার জন্য, আমি জাস্ট নিয়ে আসলাম। তখন যায় দুলাভাইকে ধরলো, দুলাভাইকে ধরার পর আস্তে আস্তে তদন্ত করতে করতে পুরো বিষয়টাই খোলাসা হয় যে দুলাভাই এইভাবে প্রথম মুক্তিপণ দাবি করে, তারপর হচ্ছে গিয়ে ছেলেটাকে মেরে ফেলে। এখন ওই মামলাতে দুলাভাইয়ের ফাঁসি হয়েছে। আর যেই লোকটা সাইকেল দিয়ে ওই ছেলেটাকে এনে জাস্ট দুলাভাইয়ের হাতে তুলে দিয়েছিল, ওই লোকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আমাদের আজকের পুরো ভিডিওর মূল বিষয়টা হচ্ছে এটাই, যে আপনি কারো যখন উপকার করতেছেন বা কারো কোনো কথা শুনতেছেন, সেটা কোনো না কোনোভাবে আপনাকে একটা অপরাধের সাথে জড়িত করতেছে কিনা এটা খেয়াল করছেন কখনো? আমাদের আইনে কিন্তু আছে, কোনো অপরাধ করলে সেটা সহযোগী হিসেবে আপনি কিন্তু সমান অপরাধেই অপরাধী হবেন। শাস্তি কম বেশি হতে পারে, কখনো কখনো সমান শাস্তি প্রদান করা হয়। কিন্তু এই ছেলেটা কোনোভাবে আদালতে প্রমাণ করতে পারেনি যে এই খুনের সাথে আমি জড়িত ছিলাম না। আমাকে শুধুমাত্র বলা হয়েছিল ছেলেটাকে এনে স্কুল থেকে এনে দুলাভাইয়ের দোকানে পৌঁছে দেওয়া। কিন্তু এতটুকু কাজ করার কারণে আজকে অনেক বছর যাবৎ সে জেলে আছে এবং যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড, হয়তো বাকি জীবনটাও তাকে জেলে কাটাতে হবে। তাই কাউকে কোনো কাজ করতে বললে বা কাজ আপনাকে যদি কেউ করতে বলে, সেক্ষেত্রে চিন্তা করবেন এই কাজের কনসিকুয়েন্স আপনার এমন হবে না তো। আর এর জন্য আপনাকে আসলে আইনটা জানতে হবে। আপনি আজকে এই ভিডিওটা দেখার পর আপনার অবশ্যই চিন্তা আসবে, কেউ যদি আপনাকে এই ধরনের কাজ করতে বলে তখন আপনি একবার সেকেন্ড থট নিবেন যে এই কাজটা করলে আমি আবার কোনো বিপদে পড়বো না তো। সেম একইভাবে আপনি যত বেশি আইন জানবেন তত বেশি হচ্ছে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। আইন শুধুমাত্র আইনজীবী এবং আইনের শিক্ষার্থীদের জন্য না, আইন সবার জন্য। আমরা যেমন সবাই বলা হয় যে মানুষ সবাই হচ্ছে গিয়ে আইনের দৃষ্টিতে সমান,
ঠিক তেমনি যতই আইন জানা লোক হোক আর যত আইন না জানা হোক, কোর্টের সামনে যখন আপনি দাঁড়াবেন কোনো অপরাধী হয়ে, সেক্ষেত্রে কোর্ট ধরে নিবে আপনি আইন জানেন। যদিও রাষ্ট্র আইন শিক্ষার জন্য ওইভাবে প্রপার কোনো স্টেপ নেয় না, কিন্তু ধরে নেয় প্রত্যেকটা সিটিজেন আইন জানে। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি তো তাকে শুধুমাত্র তার কথা মতো একটা বাচ্চাকে স্কুল থেকে এনে তার দোকানে পৌঁছে দিয়েছি, এটা তো আমার অপরাধ না, কিন্তু জিনিসটা ওরকম না। আপনি কেন আনছেন ওই বিষয়টাকে? আপনি তো এটা জানতেন না যে এর প্ল্যানটা কি। ঠিক আছে? এই কারণে আপনি যতই চেষ্টা করবেন যে আমি বুঝাতে আমি আইন জানি না, এটা কখনোই আপনার ডিফেন্স হিসেবে কাজ করবে না। বরং চেষ্টা আপনাকে আইন জানতে হবে এবং চেষ্টা করতে হবে কখনো যদি আপনি আইন না জানার কারণে ফেঁসে যান কোথাও, আপনি আপনার ইনটেনশনটা প্রপারলি আদালতের কাছে উপস্থাপন করতে হবে। আদারওয়াইজ আদালত ধরেই নিবে আপনি ওই মূল অপরাধীর একজন সহযোগী হিসেবে অপরাধটা করেছেন। তাই চেষ্টা করবেন যতটুকু সময়, যতটুকু পসিবল আপনি আইন জেনে নেওয়া। যে কোনো বিষয়, বাংলাদেশে অন্তত বেসিক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো জানার চেষ্টা করবেন। আর এই আইন জানানোর পিছনে আমরা লিগ্যাল ফিস্ট চেষ্টা করছি সার্বক্ষণিক আর্টিকেল এবং ভিডিওর মাধ্যমে সর্বসাধারণকে সহজ ভাষায় আইন জানানোর জন্য। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।